গুড মর্নিং। আজকের 30 জানুয়ারি 2026। আজকের হচ্ছে মালয়েশিয়াতে আমাদের লাস্ট ডে। আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, লাগেজগুলো রেখে দিয়েছি যেরকম আমরা শুরুর দিনে রেখেছিলাম, এবং যথারীতি ওনাকে বলার পর ল্যাপটপ ব্যাগটা ওনার জিম্মেদারিতেই রেখে দিয়েছে। আর ওনারা যে 50 রিঙ্গিত নিয়েছিল, মানে যেটা রিফান্ডেবল ছিল, মানে রুমের কিছু ক্ষতি হলে ওখান থেকে ওনারা চার্জ কাটে। তো আমরা ভেবেছিলাম যে ওনারা বোধহয় চেক করে তারপর 50 রিঙ্গিত ফেরত দেবে, কিন্তু না, ওনারা কিন্তু চেক না করেই জাস্ট রিসিপ্ট দিয়েছিল একটা। ওই রিসিপ্টটা দিলাম আমরা, নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিল। আমাদের বেশ কিছু প্ল্যান আছে কয়েকটা, যেরকম আমরা শেষ দিনে মুম্বাইতে একটা ওয়াকিং ট্যুর মতো করেছিলাম শহরের বুকে, মানে পুরো শহরটাকে একটা জানা, মানে শহরের বুকে হেঁটে আর কি, সেটাই এবারে চেষ্টা। বেশ কয়েকটা মন্দির আছে, কিছু জিনিস দেখানোর বাকি আছে আমাদের। তো আমরা প্রথমেই চলে যাব, এখান থেকে গ্র্যাব ধরে নেবো মসজিদ জামেকের কাছ থেকে। গ্র্যাব ক্যাব ধরে আমরা চলে যাব একটা সাউথ ইন্ডিয়ান বিখ্যাত মন্দিরে এখানে, যেটার নাম হচ্ছে মহামারিয়াম্মান টেম্পল। ওই টেম্পেলে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস বলবো। দেখুন, আমরা দেখতে পেলাম এখান দিয়ে কিন্তু এখন এলআরটি এমআরটি সবই চালু হয়ে গেছে। আজকের একটু সকালেই আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 8টা বাজে, মানে 8টা বাজতে 10। আর খুব যে আলো ফুটেছে তাও নয়, মোটামুটি যেমন আমাদের ধরে নিন 6টার সময় হয় ইন্ডিয়াতে, সেরকমই একটা পরিবেশ লাগছে কিন্তু। এই যে ছোট ছোট এগুলো দেখছেন না, এগুলো কিন্তু ভাড়া করে ঘোরা যায়, মানে অ্যাপ আছে, এগুলো অ্যাপ থেকে বুক করে আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা ভাবলাম যে গ্র্যাব বুক করে নেব, কিন্তু গ্র্যাব বুক করার আগেই, মানে যখন আমরা করতে যাচ্ছি তখন একবার ম্যাপে দেখলাম যে মসজিদ জামেক থেকে কিন্তু আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 11 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা ভাবলাম মহামারিয়াম্মান টেম্পেলে আমরা হেঁটেই যাই, বাকি সব কিছুই ওই এরিয়াতে অনেক কিছু আছে, তো ওয়াকিং ডিস্টেন্স খুব একটা নেই। এটাই একটু আমাদের ব্যাপার ছিল কি গ্র্যাব ধরে চলে যাব, কারণ 16-17 মিনিট দেখাচ্ছিল, এখন 11 মিনিট দেখাচ্ছে। তো আপাতত হেঁটেই যাচ্ছি আমরা। রাস্তাটা একবার দেখুন, পুরো ঝাঁ চকচকে রাস্তা, আর যেরকম ওই পেন্টিংগুলো করা আছে একদম এক্স্যাক্ট আছে কিন্তু। সকালের রাস্তায়, সকালের মালয়েশিয়ার রাস্তায় আমি আর শ্রেয়া হাঁটছি, মানে এটাই তো একটা, হ্যাঁ রাইট, জানলাগুলো কি সুন্দর, মানে এক অন্যরকমই অনুভূতি। আর মানে এখানে সবসময় মনে রাখবেন যে মানে যেখানে যাবেন সেই জায়গা ঘর থেকে বেরিয়ে ম্যাপে দেখবেন, কারণ ওখানে না ডিস্টেন্স অনেক কমে যায়, দেখতে পাচ্ছি। মানে হ্যাঁ, এটা আমরা মুম্বাইয়ের ক্ষেত্রেও দেখেছি, এখানের ক্ষেত্রেও দেখলাম। হ্যাঁ, মানে একটু ডিস্টেন্স বেরোলেই ঘর থেকে দেখছি ডিস্টেন্স কমে যাচ্ছে। তাই যখনই বেরোবেন এক জায়গায় এসে, যেখান থেকে মনে করছেন যাবেন সেখানে এসে ম্যাপটা দেবেন। হ্যাঁ, এরকম অনেক জায়গায় আমাদের হয়েছে, যেখানে কিনা আমরা ভেবেছি হয়তো আমাদের গাড়ি করতে হবে, কিন্তু তারপর দেখছি পাশেই ওটা, মানে একটু ওরকম ঘুরিয়ে দেখায়, হয়তো একটা ব্রিজ টপকে, ওভারব্রিজ টপকে আপনি চলে যেতে পারবেন, তো এই ব্রিজটাও এরকমভাবে নেয় না, তখন ঘোরানো রাস্তাটা দেখায়। এটাই আর কি, আপনাদের লোকেশানটা কিন্তু ওই জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক এক্স্যাক্ট দূরত্বটা কতটা। এই যে রাস্তার মাঝে মাঝে ওয়াল পেন্টিংগুলো দুর্দান্ত। আর এখানে হচ্ছে আরএইচবি ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংকে কিন্তু বলে দিই, ইসলামিক ব্যাংকে হচ্ছে সুদ থাকে না কোনো, মানে সুদ দেওয়াও হয় না, সুদ নেওয়াও হয় না। তো এটাই হচ্ছে, যেহেতু ইসলামে সুদের ব্যাপারটা নেই, তাই জন্যই ব্যাংকে কিন্তু ইন্টারেস্টের ব্যাপারটা থাকে না, তাই জন্যই এটার নাম হচ্ছে ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংক কিন্তু শুধু মালয়েশিয়াতেই আছে এরকম নয়, দুবাইতেও আছে, আরও অনেক জায়গায়, যেগুলো মানে মেনলি ইসলাম বেসড কান্ট্রি, সেই কান্ট্রিগুলোতে কিন্তু ইসলামিক ব্যাংক রয়েছে। সকালে দেখুন যেরকম আমাদের কচুরি পাওয়া যায়, এখানে কিন্তু এরকম রাস্তার ধারে বসে থাকে, সবাই খাচ্ছে, কিন্তু খাওয়ারটা দেখে আমাদের পক্ষে খুব একটা সুবিধার মনে হলো না, কারণ বেশ দেখলাম স্পাইসি এবং চাউমিন জাতীয় কিছু আছে, প্লাস আপনার ওই নাসি লেমাকের সঙ্গে একটা দিয়েছিল না, ওই রকম একটা কারি টাইপের আছে। তো কিন্তু এখানকার লোক কিন্তু খাচ্ছে সেগুলোই। একটা জিনিস দেখুন, এখান দিয়ে এখন নয় সকালের রাস্তা, গাড়ি কম যাচ্ছে, কিন্তু এই যে গাড়িগুলো যাচ্ছে, একটাও কি আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? বা এতদিন যে ভিডিও করেছি, রাস্তায় যেতে যেতে ভিডিও করেছি, মানে কখনো কি আওয়াজ শুনতে পেয়েছেন সেরকম হর্নের? মানে আমি তো পাইনি, আপনারা এবার বিচার করে বলবেন। দেখুন ওখানে বাস যাচ্ছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে, মানে কেউ কাউকে ওভারটেক করবে না,
যে যার নিজের, দেখুন কত শৃঙ্খলাবদ্ধভাবে যাচ্ছে গাড়িগুলো, প্রয়োজনে ইন্ডিকেটার দিচ্ছে। আর ওরা আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, মানে আমাদের ইন দ্য সেন্স আমরা যে মানুষ বা এখানকার লোকাল মানুষ যারা পথ চলতি মানুষ, মানে পথ চলছে যারা পায়ে হেঁটে, তাদের কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। আমরা কখনো কখনো এরমও হয়েছে, আমরা অনেক সময় ইন্ডিয়াতে যেরকম করি, হাত দেখিয়ে কোথাও পার হয়ে যাই, তো এখানে সেরমও করার চেষ্টা করেছি। তো মানে আমরা বুঝতে পারিনি যে থামবে কি না, কিন্তু দেখছি থেমে গেছে। বা আমরা হয়তো গাড়ির মুখেও চলে এসেছি, কখনো ভাবছি এই রে কী করবো, মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, সব গাড়ি দেখলাম থেমে গেল, গিয়ে কিন্তু আমরা পার হয়ে গেলাম। তো এই ব্যাপারগুলোই একটা শহরকে উন্নত করে তোলে। এখানে দেখুন রসুন পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লোকাল গ্রসারি স্টোর। আমি একটা জিনিস দেখলাম, কি? তিলের নাড়ু। আরে বাবা, তিলের নাড়ুর প্যাকেট। মালয়েশিয়াতে এসে তিলের নাড়ু? হ্যাঁ দেখলাম, কি সুন্দর সাদা তিলের যে নাড়ুগুলো হয় ওই। হ্যাঁ, এটা দেখুন, এটা হচ্ছে ফ্লাওয়ার মার্কেট, এটা মালয়েশিয়ার ফ্লাওয়ার মার্কেট, যেখানে কিন্তু বলছে ওয়েডিং ডেকোরেশনস করা হয়, ব্যাঙ্কুয়েটস সব কিছু করা হয়। আর এই যে থাইপুসাম উৎসবের অ্যাডভার্টাইজ, এখানে দেখুন অনেক ধরনের ফুলের দোকান আছে। আর আমরা টেম্পল চলে এসেছি, টেম্পলের সামনে প্রচুর ফুলের দোকান আছে। সকালের দৃশ্যটা মন্দিরে দারুণ লাগছে। এই টেম্পলে কিন্তু জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের সবচেয়ে পুরনো ও বিখ্যাত সাউথ ইন্ডিয়ান মন্দিরের সামনে, যেটা কিনা আমাদের অপোজিটে দেখতে পাচ্ছেন, সেটা হলো শ্রী মহামারিয়াম্মান টেম্পল। এই টেম্পলটি কিন্তু একটি সাউথ ইন্ডিয়ান টেম্পল, এবং ভারত থেকে এসে কোনো বিদেশে যদি ইন্ডিয়ান টেম্পল দেখতে পাই, সেটা সাউথ ইন্ডিয়ান হোক বা বাঙালি হোক, তো মানে ফিলিংসটাই একটা আলাদা হয়। এবং আমরা সাউথ ইন্ডিয়ান টেম্পলে এর আগে কখনো ঢুকিনি, তো এবার আমরা ঢোকার চেষ্টা করব। জানি না কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা ফলো করব। কিন্তু এটা কিন্তু 1873 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান দেবী মহামারিয়াম্মানকে উৎসর্গ করেই এই টেম্পলটা তৈরি করা হয়েছে। মনে করা হয় এই দেবী, মানে যিনি মহামারী আম্মান, ইনি যে কোনো রোগ ব্যাধি ও মহামারী থেকে রক্ষা করেন। এই টেম্পলের ভিতরে গণেশ, মহামারিয়াম্মান এবং সুব্রামানিয়ামের কিন্তু 3টে মূর্তি আছে। থাইপুসাম এই ফেস্টিভ্যালটি কিন্তু এখানে অত্যন্ত জনপ্রিয়। এইখান থেকে বাটু কেভস পর্যন্ত এই থাইপুসামে কিন্তু যাত্রা করা হয়। নবরাত্রি এবং বিভিন্ন হিন্দু উৎসবও কিন্তু খুব জাঁকজমকভাবে পালন করা হয়। তামিল ব্যবসায়ীরা প্রথমে এটি তৈরি করেন। প্রবেশপথে বিশাল ও রঙিন গোপুরাম অর্থাৎ টাওয়ার রয়েছে। সেই টাওয়ারে প্রায় 228টি হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে, দক্ষিণ ভারতীয় স্টাইলে নির্মিত।
আমরা এখন বসে আছি এই একটা টেম্পেলের অপোজিটে, যেটা কিনা চাইনিজ টেম্পল। ওদিকে ছিল মহামারিয়াম্মান টেম্পল এবং ওদিক থেকে সোজা একটু এগিয়ে এসে, মানে 1 মিনিটও না, এগিয়ে আসলেই আপনাদের ডান হাতে পড়বে গুয়ান্দি টেম্পল। এটা কিন্তু কুয়ালালামপুরের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত চাইনিজ টেম্পল। যেমন আপনাদেরকে সবচেয়ে পুরনো বিখ্যাত কুয়ালালামপুরের সাউথ ইন্ডিয়ান টেম্পল দেখালাম, এটা কিন্তু হচ্ছে বিখ্যাত এবং পুরনো চাইনিজ টেম্পল। এটা চাইনিজ দেবতা গুয়ানদি অথবা গুয়ান ইউকে উৎসর্গ করে বানানো হয়েছে। এই গুয়ানদি টেম্পলটা কিন্তু 1888 সালে প্রতিষ্ঠা করা হয়। গুয়ানদি হলেন চীনা যোদ্ধা এবং দেবতা। এই গুয়ান্দিকে চায়নাতে মানা হয় নিষ্ঠা ও বিশ্বস্ততার দেবতা, ন্যায় বিচার ও সততার প্রতীক। এবং এছাড়াও এনাকে কিন্তু মানা হয় ব্যবসায়ীদের রক্ষাকর্তা হিসাবে। তাই অনেক দোকানদাররা কিন্তু এখানে আসেন এবং পুজো দেন এবং মানে বিশ্বাস রাখেন আর কি। এই টেম্পলের ভিতরে কিন্তু যে চীনা যোদ্ধা এবং দেবতা গুয়ান্দি রয়েছেন, তার হাতে কিন্তু বিখ্যাত গ্রিন ড্রাগন ক্রেসেন্ট ব্লেড রয়েছে। একজন মানে চায়না ব্যক্তি আর কি, তিনি একটা জিনিস পুড়িয়ে দিচ্ছিল, তো আমি জিজ্ঞেস করলাম, তো উনি বলল যে ওনারা প্রে করেন আর ওখানে ধূপকাঠি আছে, ধূপকাঠিগুলো 5টা মানে হাঁড়ি টাইপের আছে, সেখানে পোড়া মানে লাগায় আর কি। আর বাকি যে প্রে করলো, একটা জিনিস নিয়ে প্রে করলো দেখলাম, কাপড় আছে, তার মধ্যে আরও ফুল টুল আছে হয়তো, সেটা প্রে করে একটা বার্নের জায়গা আছে সেখানে পুড়িয়ে দেয় এবং তারপরে মানে ওতেই আর কি মনস্কামনা পূর্ণ হয়। এবং এই যে আপনারা যেগুলো নিলেন, এগুলো কোনোটা কিন্তু টাকা নেয় না, কিন্তু আপনাদের অন্য জায়গায় একটা সামনে একটা জায়গা আছে, ওখানে গিয়ে ডোনেশন আর কি, আপনাদের যেটা মন চায় সেটা আপনারা ডোনেট করতে পারেন। এনারা এখানে গুয়ান্দিকে পুজো করছে, আমরা গণেশকে পুজো করছি ব্যবসার জন্য বলছি। আচ্ছা, লক্ষ্মীকে আমরা আবার পুজো করছি ধন দৌলতের জন্য, নারায়ণ। তো নারায়ণ করছি। তাহলে দেখো, এই যে চাইনিজরা এনাকে বিজনেসের দেবতা মনে হ্যাঁ। করছে, তাহলে ওরা সেইভাবে পুজো করছে, ভাবছে আমাদের বিজনেসে লাভ Business-টা হচ্ছে। লাভ হচ্ছে। আবার আমরা বাঙালিরা কিন্তু গণেশকে পুজো করছি। আমরা তো অনেকে জানি না যে গুয়ান্দি নামে কোনো দেবতা আছে বলে। হ্যাঁ, তাহলে আমরা যে এনাকে পুজো করছি না, তাহলে তো ইনি রেগে যেতে পারেন আমাদের হ্যাঁ। উপর এবং বাঙালিরা ব্যবসায় ক্ষতি হতে পারে একদমই বাঙালিদের। তাই, একদমই তাই। কিন্তু আমাদের কিন্তু সেটা হচ্ছে না। যারা না। ভালোভাবে বিজনেস করছে তারা দাঁড়াতে পারছে। তার মানে আবার এখান এদের থেকে- ক্ষেত্রেও তাই, হ্যাঁ। কিন্তু এরা কিন্তু আমাদের দেবতা গণেশকে পুজো করছে না। হ্যাঁ, তাহলে কিন্তু এদের যে ধন দৌলত নেই তা নয়, তা নয়। বরং আমাদের থেকে বেশি আছে। একদমই তাই। কিন্তু মানে এই ফ্যাক্টটা যদি আপনারা আমাদের ভিডিও দেখেন, এটা তো সত্যি ফ্যাক্ট, মানে এটা বোঝা উচিত সবারই যে কাজের উপরেই মন দেওয়া উচিত। তার মানে হ্যাঁ, কাজ না করলে কাজ কিন্তু না করলে কিছুই হবে না। হবে না। তার মানে এখান থেকে একটাই ডিসিশনে আসা গেল যে আমাদের গণেশ যে তাহলে সেই কিন্তু এদের গুয়ান্দি। একদম। আর আরেকটা কথা আপনাদের বলি, সাউথ ইন্ডিয়ান টেম্পলে কিন্তু আমরা মানে শ্রেয়া ঢুকলো জুতো খুলে, কিন্তু চাইনিজ টেম্পলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই জুতো পরেই ঢুকছে, তাই না শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। সবাই জুতো পরেই কিন্তু জুতো ঢুকছে। পরেই ঢুকছে। কুয়ালালামপুর শহরের প্রতিষ্ঠাতা ইয়াপ আহলয় এই মন্দির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ব্যবসা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভাগ্যের জন্য মানুষ এখানে প্রার্থনা করতে আসে। বিশ্বাস অনুযায়ী সিনজিয়া আর সিজিয়া এই দুজন দেবতা কিন্তু রক্ষক ও আশীর্বাদ দাতার দেবতা। এই সিনজিসিয়া টেম্পলটায় কিন্তু দুজন দেবতা আছেন, এক হচ্ছে সিনজিয়া এবং আরেকটা হচ্ছে সিজিয়া। এই দুই দেবতাকে উৎসর্গ করেই আর কি এই টেম্পলটা বানানো হয়েছে এবং এটার কাজ শুরু হয় কিন্তু 1864 সালে এবং এটাও কিন্তু কুয়ালালামপুরের একটা মানে পুরনো চীনা মন্দিরগুলোর মধ্যে কিন্তু একটা। এই রাস্তায় দেখুন, এই যে শ্রেয়া হেঁটে যাচ্ছে যে রাস্তা ধরে, কত জায়গা, কিন্তু স্টিল বাইক বাদে এই লাইনটা কেউ ক্রস করে যাচ্ছে না। দেখুন জ্যাম আছে, কিন্তু কেউ ওভারটেক করছে না এই রাস্তাটা ইউজ করে। এটা শুধুমাত্র আই থিঙ্ক সাইকেল, বাইক এগুলোর রাস্তা। ভালো লাগে বেশ এগুলো দেখলে। আমি ফুট ধরে হেঁটে যাচ্ছি আর উনি চলে গেছেন রাস্তায়, বলছে এটা আমার রাস্তা, কেউ আমার রাস্তা দিয়ে যাবে না। না, ওভারটেক করবে না, কিন্তু ওটা বাইকের রাস্তা। অসাধারণ জায়গা, দেখো কত টুরিস্ট এসছে এখানে। রাস্তা দেখুন, অপূর্ব লাগছে কিন্তু না মালয়েশিয়ার রাস্তায়।
দারুণ লাগবে, এবার সিগন্যালটা ফেলবে। মানে বিদেশে রাস্তার মাঝখানে হাঁটতেও দারুণ লাগে। আমি আর শ্রেয়া আমরা এখন দাঁড়িয়ে আছি খুব 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 সুন্দর মালয়েশিয়া কুয়ালালামপুরের একটি খুব সুন্দর রাস্তায়, এবং এটি যেটা দেখছেন দেখুন, একবার ভিউটা দেখুন জাস্ট। মানে আমি প্রথমে কিছু বলছি না, প্রথমে ভিউটা দেখুন, অসাধারণ। মানে এই দিকে আছে হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, ওটা সম্বন্ধে আপনাদের বলবো। আর এইটাকে বলা হয়, এই পুরো এরিয়াটাকে, এটাকে বলা হয় মারডেকা স্কোয়ার। এখানে ইনফরমেশনও লেখা আছে, আপনাদেরকে দেখালাম। আমাদের যেমন দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, তেমনি ঠিক তার 10 বছর বাদে, মানে ঠিক তার 10 বছর পরে অর্থাৎ 1957 সালে কিন্তু মালয়েশিয়া স্বাধীন হয়েছিল। আর মানে কোইন্সিডেন্টালি সেম মান্থেই কিন্তু আমাদের হচ্ছে 15ই আগস্ট, আর এখানে এটা হচ্ছে কিন্তু 31 আগস্ট। আর এখানেই কিন্তু ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল মালয়েশিয়ার। দেখুন এই যে ফ্ল্যাগ পোলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়ার্ল্ডের অর্থাৎ বিশ্বের মধ্যে সর্বোচ্চ টলেস্ট ফ্ল্যাগ পোল, যার উচ্চতা হচ্ছে 95 মিটার। আর এখানেই কিন্তু 31 আগস্ট নাইটে অর্থাৎ 12টা 1-এর সময়, ঠিক 12টা বেজে 1 মিনিটে কিন্তু এই ফ্ল্যাগটা উত্তোলিত হয়। তো আমরা এক ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের পেছনেই এই যে ওয়ার্ল্ডের টলেস্ট ফ্ল্যাগ পোল, 95 মিটার। দারুণ অনুভূতি। দেখুন আপনাদের মেলাকাতেও দেখিয়েছি, এখানেও কিন্তু আছে। এটা কিন্তু হচ্ছে ভিক্টোরিয়া ফাউন্টেন। মেলাকাতে যেরকম আপনাদের বলেছিলাম, এইটার কনসেপ্টটাও কিন্তু সেম। মানে ওই রানী ভিক্টোরিয়া বা কুইন্স ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে, মানে ওনার রাজত্বের 60তম ইয়ার্সে কিন্তু এইটা ব্রিটেন থেকে আনা হয়েছিল পার্ট বাই পার্ট, এবং এনে এখানে জড়ো করা হয়েছিল। মারডেকা স্কোয়ার থেকে বেরিয়ে আমরা এই যে এখানে ছিলাম, আমার পিছনে মারডেকা স্কোয়ার, টলেস্ট ফ্ল্যাগ পোল। ঠিক এইখান থেকে বেরোনোর পর দেখুন, এইখান থেকে নেমে এসে ঠিক তার অপোজিটেই আছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। ঠিক আছে, এবার এইটার সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। এখানে কত ট্যুরিস্ট দেখুন, প্রচুর ট্যুরিস্ট, কিন্তু এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। আর এই মাঠটা দেখুন, অসাধারণ মাঠ, অসাধারণ দারুণ মাঠ। আর শ্রেয়া কোন চাইনিজদের সঙ্গে এখন কথা বলছে, মানে ও চাইনিজ দেখলেই মাঝে মধ্যেই কথা বলতে দাঁড়িয়ে পড়ছে আর কি। পেছনেই হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, এবং যেটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1894 সালে এবং সম্পন্ন হয় 1897 সালে। তৎকালীন সেলাঙ্গোর সুলতান আব্দুল সামাদের নামেই কিন্তু তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন লাল ইটের দেওয়াল, তামার তৈরি গম্বুজ এবং উঁচু ক্লক টাওয়ার, প্রায় 41 মিটার কিন্তু উঁচু ক্লক টাওয়ার। একদমই তাই, যেটা বিগ বেনের মতো দেখতে লাগে। এবং আমরা যদি একটু ঘুরে যাই, শ্রেয়া ঘুরে এসো, আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা মাঠ আছে, খুব সুন্দর মাঠটা আপনাদের আরও ভালো করে দেখাবো কাছে গিয়ে। তো এই মাঠটা থেকেই কিন্তু যেরকম বলেছিলাম মারডেকা স্কোয়ারে ফ্ল্যাগ উত্তোলন হয়েছিল 1957 সালের 31শে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতার সময়। এই মাঠ থেকেই কিন্তু সেই মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। আপনাদের একটু বলে দিই, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আব্দুল সামাদ বিল্ডিং, এবং এই রাস্তাটায় কিন্তু এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিছু একটা কাজ চলছে মেবি, কিন্তু এই রাস্তাটায় কিন্তু ঢুকতে দেওয়া হয়। আর এই মাঠটা দেখুন কত সুন্দর, মানে কত সুন্দরভাবে ঘাসগুলো কাটা, পরিষ্কার। এমনকি রাস্তাটাও তো আপনাদের দেখালাম, ওখানে লোকে বসে পড়ছে, মানে একটুও নোংরা নেই, তাই তো শ্রেয়া? একদমই তাই, দারুণ, কোনো নোংরা নেই, রাস্তাটার মধ্যে কোনো নোংরা নেই। প্রথম কথা, আপনি বসে তো পড়তেই পারবেন, প্লাস এই যে আমরা ব্যাগ ট্যাগ রেখে দিচ্ছি, মানে রাস্তায় আমরা ব্যাগ রেখে দিচ্ছি, কোনো অসুবিধাই নেই। আর দেখুন মানে কত ট্যুরিস্ট এখানে ছবি তুলছে, কত ট্যুরিস্ট। আর দূরে ওই ঘরগুলো দেখুন, ওই বিল্ডিংগুলো কি আছে আমি জানি না, যদিও অসাধারণ লাল পাথরের। এই সুলতান আব্দুল সামাদ বিল্ডিংয়ে কিন্তু আগে ব্রিটিশ কলোনিয়াল অফিসেস ছিল, এখন কিন্তু মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড কালচার এবং রয়্যাল অফিসেস আছে।
একজন চাইনিজ শ্রেয়াকে একটা টুপি দিয়েছিল, সেটা পরে শ্রেয়ার ছবি তোলাও হয়ে গেছে। তাকে আবার শ্রেয়া গিয়ে গাল টিপে এলো, ইউ আর সো সুইট কী সব বলে এলো। হ্যাঁ, ও খুবই মানে মিষ্টি দেখতে, মানে খুব ছোটও না আবার খুব বড়ও না। আমি বললাম যে ইউ আর সো সুইট। আর টুপিটা নেওয়ার সময় বেচারা ভেবেছে ও টুপিটা, ইংলিশটা অত বোঝে না, ভেবেছে টুপিটা বোধহয় পার্মানেন্টলি চাইছে। এবার শ্রেয়াকে তো হাতে দিয়ে দিয়েছে, এবার বলছে ঠিক আছে টেক ইট, ভাবছে ও নিয়ে চলে যাবে। যাই হোক, তারপর বুঝেছে যে শ্রেয়া শুধু ফটোই তুলবে, মানে কি যে করছে ও চাইনিজদের সঙ্গে এখানে এসে। আমি আবার একটা সেলফি তুলেছি, কি মিষ্টি দেখতে। আর যত সুন্দর সুন্দর জিনিস সমস্ত দেখা যাচ্ছে, কি চেন বলুন, সব জুতো বলুন, কিছু সব চায়না, চায়নাতে পাওয়া যায়। সব চায়না। তো আমরা চায়নাতে গেলে বুঝতে পারছেন শ্রেয়া কি করবে, সব কিনে নিয়ে চলে আসবে হয়তো। আচ্ছা, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এই মাঠ ধরে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মাঠটা বড্ড সুন্দর, বড্ড সুন্দর মাঠ। সব সমান, যে ঘাসগুলো হ্যাঁ আছে হ্যাঁ সব হ্যাঁ। সমান। আর ওই সামনে দিয়ে অনেক টুরিস্ট আছেন, ওই সামনে দিয়ে মনে হচ্ছে এই সুলতান আব্দুল সামাদ বিল্ডিংয়ের আরও ভালো ভিউ পাবো আমরা। দেখা যাক। এইখানে বোধহয় এখন কিছু প্রোগ্রাম আছে, দেখুন এখানে স্টেজ মতো করা আছে, সাউন্ড সিস্টেম আছে, প্রচুর ক্যামেরা লাগানো, তো তাই জন্যই হয়তো এখানে যেতে দিচ্ছে না। এই যে এই সামনেটা আমরা যেতে পারবো কিনা জানি না, এখানেও মনে হয় কাউকে যেতে দিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া যায়। এই প্রোগ্রামটা মিটে গেলেই কিন্তু আপনারা যারা আসবেন তারা কিন্তু এর সামনে গিয়েও ছবি তুলতে পারেন বা সামনেও যেতে পারেন। আমাদের বললো যে নেক্সট উইকে থেকে আর কি আপনারা আসতে পারবেন। হ্যাঁ, right. একজন তো ঢুকতে বলছিল, ঢোকার সময় একজন সিকিউরিটি দাদা, তিনি বললেন এক্সকিউজ মি, নট অ্যালাউড। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, এখানে কিন্তু ন্যাশনাল ডে প্যারেড বা বড় বড় ইভেন্টেও কিন্তু এখানে দারুণ লাগে, মানে যখন সাজায়। তা আমার মনে হয় ওরম টাইপেরই কিছু একটা, মানে দেশের সঙ্গে রিলেটেডই কিছু একটা ইভেন্ট হয়তো হবে, কারণ এর সামনে যখন হচ্ছে নিশ্চয়ই কোনো দেশের সঙ্গে জড়িতই কোনো ইভেন্ট হবে আর কি। তো তখন কিন্তু সন্ধেবেলা আলোকসজ্জা, এটা দারুণ লাগে। দেখুন এইখানে এই মাঠটাতে কিন্তু এই বসার এরকম সিট আছে, যেরকম আমাদেরও থাকে মাঠে, কিন্তু কত মেনটেন করছে দেখুন। এখানে একটা ফিতে টাঙিয়ে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে বা বসতে না পারে এখন, এবং সেখানে কিন্তু রং করা হচ্ছে, মানে নিশ্চয়ই এটা সরকার থেকেই করছে। হ্যাঁ, নিশ্চয়ই। মানে দেশের থেকেই করে দেওয়া হচ্ছে, রাইট। কিন্তু কি সুন্দর লাগছে, মানে এগুলো মেনটেন করে বলেই কিন্তু দেশটা এত সুন্দর আছে বা দেখতে লাগে। দেখুন কিরম পরিষ্কার করা হচ্ছে, সমস্ত জল দিয়ে ধোয়া হচ্ছে কিন্তু। আর এখন আমরা ঠিক সুলতান আব্দুল সামাদ বিল্ডিংয়ের পাশ দিয়ে, এই যে এটা বিল্ডিং, আর এই পাশ দিয়ে ব্রিজ ধরে এগোচ্ছি আমরা, যাওয়ার চেষ্টা করছি মারডেকায়, কিন্তু একটু ডিস্টেন্স দেখা যায়, ওয়াকিং ডিস্টেন্স অনেকটা, দেখা যায় কতটা আপনাদের দেখাতে পারি। সুলতান আব্দুল সামাদ বিল্ডিংয়ের পাশেই একটা ব্রিজ আছে, যে ব্রিজ ধরে আমরা উঠে এসেছি, যেটা আপনাদেরকে বলছিলাম। তো এই ব্রিজ থেকে দেখুন, আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন মারডেকা 118 বিল্ডিং। এই মারডেকা 118 বিল্ডিংয়ের কি সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এবং এইটা সম্বন্ধে একটু বলি, প্রথমে বলি মারডেকা শব্দের অর্থ কী। এই যে আপনাদের দেখালাম মারডেকা স্কোয়ার, মারডেকা 118, এর পাশেই একটা রয়েছে মারডেকা স্টেডিয়াম। এই মারডেকা বারবার বলছি, মারডেকা শব্দের অর্থ কী? এই মারডেকা শব্দের অর্থ কিন্তু স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা। এবং মারডেকা স্টেডিয়ামে 1957 সালের 31শে অগস্ট 118 বার মারডেকা তোলা হয়েছিল, মানে মারডেকা স্লোগান তোলা হয়েছিল। তো 1957 সালে 118 বার এই যে মারডেকা স্লোগান তোলা হয়েছিল মারডেকা স্টেডিয়ামে, যেটা কিনা মারডেকা 118-এর পাশেই রয়েছে, সেই থেকেই কিন্তু এই টাওয়ারটি নাম হয় মারডেকা 118। এবং মালয়েশিয়ার স্বাধীনতার স্মরণেই কিন্তু এই মারডেকা 118টি তৈরি করা হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অপূর্ব লাগছে, দেখুন একবার আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, এদিক থেকে আরও ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। আর বলে রাখি, এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। প্রথম সর্বোচ্চ ভবন আপনারা সবাই জানেন, হ্যাঁ একদম ঠিক গেস করেছেন, দুবাইয়ের বুর্জ খালিফা। ওটা হচ্ছে প্রথম সর্বোচ্চ ভবন বিশ্বের, আর এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। এর উচ্চতা কিন্তু 678.9 মিটার। এই মারডেকা 118-এর ভিতরে কিন্তু রয়েছে অবজারভেশন ডেক, যেখান থেকে পুরো কুয়ালালামপুর শহরের দৃশ্যটা দারুণভাবে দেখা যায় এবং উপভোগ করা যায়। এখানে বিভিন্ন অফিস রয়েছে, মানে লাক্সারি হোটেল রয়েছে, অফিস রয়েছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর শহর, অর্থাৎ মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের সবচেয়ে পুরনো একটি মস্কের সামনে, মসজিদের সামনে, মসজিদ জামেক। দেখুন, আর আপনাদের ঠিক যেমন আগেই বলেছিলাম, এখানে কিন্তু ক্লাং রিভার এবং গোম্বাক রিভার দুটো এসে মিলিত হয়েছে। দেখুন, এখানে ম্যাপ করে দেওয়া আছে। এবং এই মসজিদ কিন্তু ব্রিটিশরা স্থাপন করেছিল 1909 খ্রিস্টাব্দে। আর এই জায়গাটাকেই কিন্তু কুয়ালালামপুর শহরের জন্মস্থান হিসেবে ধরা হয়ে থাকে। আমরা একটা কফি শপে ঢুকলাম, এটা হচ্ছে ভিয়েতনামিজ কফি। এখানে ভিয়েতনামিজ সমস্ত কফি পাওয়া যায়। আমরা ট্রাই করছি হচ্ছে কোকোনাট কফি, মানে প্রথমবার এরকম কিছু শুনলাম। আমাদের নিলে হচ্ছে 9 রিঙ্গিত। তো দেখা যাক কীরকম টেস্ট হয়। এসে গেছে আমাদের কোকোনাট কফি, ট্রাই করি চলো। ও ছবি, আগেই ছবি, খাওয়ার আগে কফিটা এবার খাওয়া যাক, দেখা যাক কীরকম টেস্ট। ভালোই, মানে নর্মাল কফির মতোই আপাতত লাগছে। কেমন? ভালো খেতে, একটু কোকোনাট আছে, একটু কোকোনাট ফিল আছে, হ্যাঁ আমি খাই। আর কফিটা একটু বেশি একটু র কফি, মানে জেনুইন কফি, জেনুইন কফি। সাদা, হ্যাঁ মানে কফিটা খেয়ে মনে হচ্ছে বেশ জেনুইন কফি খাচ্ছি, এটাই। আমাদের ওখানে যেমন মনে হয় জল মেশানো যে বা দুধ খাচ্ছি, তার মধ্যে একটু কফি দেবো, ওরকম নয়। এখানে হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা আবার খেতে চলে এসেছি। কালকে রাতে যেখান থেকে নাসি লেমাক খেয়েছিলাম ওখানেই চলে এসেছি। আর আমাদের একটা টেস্ট করার ইচ্ছে ছিল এখানকার মাটন বিরিয়ানি। বলছে যে এখানে নাকি মাটন বিরিয়ানিতে মানে ল্যাম্ব দেওয়া হয়, তো সেটাই টেস্ট করার একবার ইচ্ছে আছে। আর এটা একটা কিন্তু পাকিস্তানি রেস্টুরেন্ট বলা যেতে পারে, ম্যাক্সিমাম পাকিস্তানি আছে। আর নাম হচ্ছে আল ব্যাগ দি বিস্ট্রো। হ্যাঁ, এটা আমরা কিন্তু দেখেছি সৌদি আরবেও আছে। আর আমাদের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আগের বছরই আমরা করেছিলাম রমজান মাসে, জাকারিয়া স্ট্রিটে। ওখানে একজন কিন্তু আলব্যাক একটা স্টোর আছে, যেখানে আমাদেরকে ফ্রিতে কিছু খাইয়েও ছিল, আমি দেখিয়েছিলাম। মানে ওই দাদুটা যিনি ছিলেন খাইয়েছিলেন, খুবই ভালো। তো তাই জন্য আলব্যাক দেখেই আমরা চলে এসেছিলাম কালকে। আর এখন আর লোভ সামলাতে পারিনি বিরিয়ানি দেখে। মালয়েশিয়াতে বিরিয়ানি কেমন হয় লাস্ট দিনে ট্রাই করছি, আগে ট্রাই করিনি কারণ খেয়ে দিয়ে কি শরীর খারাপ হবে না হবে। আজকে তো আমরা চলেই যাবো ইন্ডিয়াতে, তাই আজকে ভাবলাম লাস্ট দিনে একটু ট্রাই করা যাক। একটাই নিয়েছি আপাতত, দাম নিচ্ছে 14 রিঙ্গিত। এলে আপনাদের দেখাচ্ছি এবং কেমন কি স্বাদ বলছি। পরিমাণটা কত দেয় জানি না, আপাতত একটা নিয়েছি, দেখা যাক। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে। এটা কী দিয়েছে বলতো? পাঁপড়। দেখা যাক খেয়ে। এইবার বিরিয়ানিটা শ্রেয়াই উদ্বোধন করেছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। আমাদের ওখানকার পাপড়ের মতো। পাঁপড়টা একটু খাই দিবি। এখানে একটা সুরুয়া দিয়েছে, ঝোল, মানে ঝোল এক্সট্রা লাগলে আপনারা নিতে পারেন, ভালো ব্যাপার বেশ। আমাদের বিরিয়ানিতে কিন্তু দেয় না, এটা বুঝতে পারছি না। ও, এটা বাঁধাকপির পাতা, এটা মনে হচ্ছে সয়েল ব্রথ। আমি জানি না কেউ সয়েল ব্রথ খেয়েছে কিনা, আমি পড়িয়েছি নিউট্রিশনে। তাই? হ্যাঁ, সয়েল ব্রথ, এটা মনে হচ্ছে সয়েল ব্রথ। ভালো খেতে, ভালো খেতে সয়েল ব্রথ। তাই? জিনিসটা কি হয়? জিনিসটা হচ্ছে বাঁধাকপিটাকে ভাপায়, হ্যাঁ, ভাপে তার মধ্যে সস দিয়ে বা তেলে একটু টস্ট করে দেয়। মানে এরকম হয় বোধহয় পাকিস্তানে দেয়। পাকিস্তান প্লাস চায়নার এরকম জিনিস। আচ্ছা, পাঁপড়টা খায় বিরিয়ানির সঙ্গে পাঁপড়, মানে এক আলাদাই ব্যাপার। পাঁপড় তো অ্যাজ ইউজুয়াল একই রকম থাকে। কেমন? কলকাতার মতো না, অন্যরকম, খুবই সুন্দর খেতে। আচ্ছা, এটা নরম মাংস তুলতুলে, এই যে নিলাম, খেয়ে দেখি এবার। দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ। বিরিয়ানির মতন না, কিন্তু আমি বলবো খারাপ না, ভালো খেতে। না, দারুণ। আমি বুঝেছি মুসলিম কান্ট্রিতে গিয়ে লোকে বিরিয়ানি চায়, ল্যাম্ব বিরিয়ানি চায়। কেন? এটার টেস্ট একটু আলাদা, কিন্তু পিওর মাটনের মতো নয়। ল্যাম্বেরই টেস্ট, এটা ল্যাম্বের টেস্ট, মানে মাটন না। আমি বলছি মাটন যেটা আমরা খাই সেটাকে যদি একটু লাইট করে দেওয়া হয় একদম তাই, তাহলে হয় ল্যাম্ব। একদম তাই, দারুণ টেস্ট, অসাধারণ। কি খাচ্ছি আমরা? অনেক রকমের মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা তৈরি, যেগুলো উপরে ছড়ানো আছে। আমরা যেমন বেরেস্তা দিই, সেখানে মনে হয় বেরেস্তা দেয় না, বেরেস্তার বদলে
এইরকম কিছু একটা জিনিস দিয়েছে, এটা অন্যরকম, অসাধারণ। দারুণ খেতে, দারুণ দারুণ খেতে, খেতে। সত্যি একদম জেনুইন ওপিনিয়ন, দারুণ খেতে। না না, সত্যি দারুণ খেতে। মাংসটা দেখছেন, মাটন খেলে কি হয় আপনাদের বলি, মাটন খেলে একটা গন্ধ থাকে মাটনের, যেটা কি না ভালো, কিন্তু একটা মুখটা কেমন হয়ে যায়, মানে পুরোটাই মাটন মাটন হয়ে যায়। এইটা এতটা লাইট মাংসটা, মানে কি বলবো, আর দারুণ খেতে। আমরা ভাবছি আরেকটা নেবো। এই বিরিয়ানির টেস্টই আলাদা, আর অসাধারণ। এটা মানে অন্যরকম, মানে অসাধারণ খেতে। এক প্লেট খেয়ে নিলে মনে আমি হচ্ছে না। আমি বলছি, যারা কলকাতায় বিরিয়ানি ব্লগ করে, অনেকে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তুমি ধরো, তো তারা যদি এইখানে এসে ল্যাম্প বিরিয়ানি খেয়ে দেখে, আমি বলবো তারা সেটা নিয়েও ব্লগ করা শুরু করে দেবে। মানে বিশ্বাস করুন না, সাধারণ খেতে। এই ফার্স্ট টাইম খেলাম, কিন্তু দারুণ। ল্যাম্ব এত ভালো খেতে হয়। বিরিয়ানিটা এত অসাধারণ ছিল, আর আমাদের খিদেও পেয়েছিল, তাই আরেক প্লেট নিয়ে নিয়েছিলাম। তো টোটাল আমাদের হলো 28 রিঙ্গিত। আর তারপর চা দিচ্ছে থেকে শ্রেয়া তো লোভ সামলাতে পারে না, শ্রেয়া নিয়ে নিয়েছে একটা ছোট চা। এদের কাছে এটা ছোট মানে এটাই কিন্তু, আর এটা হচ্ছে 2 রিঙ্গিত, মানে হচ্ছে 44, ওই নিয়ার অ্যাবাউট 44-45 রুপিস। খারাপ নয়, ঠিকঠাক আছে। এবারে শ্রেয়া খেয়েছে, মিষ্টিটা কম। মিষ্টিটা কম, ভালো আর খেতে। এটা হচ্ছে কনডেন্সড মিল্ক দিয়ে, আচ্ছা, কনডেন্স মিল্ক যেরকম আমি একটু খেয়ে দেখি। না, মিষ্টি ঠিক আছে, কিন্তু একটু ওষুধ খেতে। ওষুধ, কারণ কনডেন্স মিল্ক দিয়েছে তাই। একটু ওষুধ স্বাদ আমার ভাল লাগছে না। শ্রেয়ার ওই মোটামুটি চা লাগে, হলেই হবে। নিয়ে ফেলেছে, আর কি বলবে বলুন। ফেঁসে গেছে, শ্রেয়া ফেঁসে গেছে পুরো ওষুধ খেতে। ওষুধ না, ব্যাপারটা আমি বলছি, এখানে একটু চা পাতাটা বেশি দেওয়া হয়, আর যেহেতু কনডেন্স মিল্কে চা পাতা ফেলেছে, সেই জন্য এটা একটু টেস্টটা অন্যরকম হয়ে গেছে। যেখানেই যাচ্ছে ওখানে একটা তো চা, একটা ঐতিহ্য বহন আচ্ছা, করে খাও সব না, জায়গায়, তাই না? তোমার অসুবিধাটা কে করেছে? খাও না, অসুবিধা কেউ করেনি, তোমার চা তুমি খাবে, তোমার এই যে পয়সা, তোমার 44-45 টাকা দেবে। এটা কোনো কথা বলি। যাই হোক, এরপর আমরা কিন্তু চলে যাব চা খেয়ে কোটারায়া মলে। একবার আপনাদের দেখিয়েছিলাম, কিছু যদি পাই, কিছু কেনার ইচ্ছা আছে, যদি পারি কিছু কিনে আবার হোটেল ফিরে চেক আউট আমরা করে দিয়েছি সকালবেলা। ও অনেক টাকা হেঁটে বাঁচিয়েছে, মানে প্রায় সব টাকাই না হেঁটে দেখুন, বাঁচিয়ে দিয়েছে। যে লোকেশনেই যাচ্ছি এখান থেকে আরেকটা লোকেশন দেখাচ্ছে 10-11 মিনিট, কি গাড়ি বুক করবো বলুন? ও নেয়নি গাড়িতে, আবার কিন্তু সেটা 10 রিঙ্গিত, 10 রিঙ্গিত মানে 200 টাকার ওপরে, 220 টাকা বাঁচিয়ে দিয়েছে সেগুলো। হ্যাঁ, এবার আমরা ওই টাকাতেই ভাবছি কিছু যদি কেনা যায়। আমরা তারপর বেশ কিছু জিনিস কিনেছি, খুবই কম দামে কিনেছি, কম মানে দামে। যেটা হয়তো ইন্ডিয়াতেও হয় না হ্যাঁ, এরকম কম দামে। আমরা কিন্তু এরকমই জিনিস কিনি যেগুলো সস্তা এবং ইউনিক, মানে এখান ছাড়া কোথাও পাওয়া যাবে না, এরকমই জিনিস কেনার ট্রাই করি। যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, সেগুলো কিনে কী করবো বলুন? তো কেনাকাটা করে আমাদের চেক আউট হয়ে গেছে। আমরা 50 রিঙ্গিত ফেরতও পেয়ে গেছি, যেটা আমরা ডিপোজিট করেছিলাম হোটেলে। ভালো, বেশ, মানে চেক করা ছাড়াই দিয়ে দিল। যাই হোক, এরপর আমরা লাগেজ আমাদের হোটেলেই আছে, ওখান থেকে নিয়ে সোজা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবং যাওয়ার সময় আমাদের ইচ্ছে আছে KLI এক্সপ্রেসটা দেখানোর আপনাদের, যেটা KL সেন্ট্রাল থেকে পাওয়া যায়। এবং আমাদের ফ্লাইট কিন্তু আছে আজকে রাত 9:35-এ। আমরা এখানকার টাইম অনুযায়ী 10টা, 11টা, 12টা, 1:35 নাগাদ হয়তো পৌঁছাবো, কিন্তু তখন কলকাতায় কিন্তু আবার বাজবে 11:35 বা সামথিং ওরকম কিছু, মানে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো কলকাতার হিসাবে। কোটারায়া মল আর পেটালিং স্ট্রিট আসার পর বেশ কয়েকটা জিনিস কেনা হলো আমাদের, যেরকম কি চেন কেনা হলো সফট টয়েসওয়ালা। এইটা শ্রেয়ার খুব পছন্দ হয়েছে, দেখুন। আর এইগুলো এখানে খুব পাওয়া যায়, কম দামেই মোটামুটি পাওয়া যায়। আমাদের ওখানে যেরকম শপিং মল ছাড়া পাওয়া যায় না কোথাও, এবং শপিং মল বলতে মিনিসো, মোমোসো, এগুলোতে একটু দাম বেশি, 350। এখানে কিন্তু 10 রিঙ্গিতে পাওয়া যায়। 10 রিঙ্গিতে যেরকম ধরুন 228 টাকা মতো পড়ে। অনেক খোঁজাখুঁজির পর শ্রেয়া ওটা পেয়েছে। বোনের একটা নেওয়া হলো, কিছু চকলেটস নেওয়া হলো মালয়েশিয়ান। তো আমি বলবো যে মালয়েশিয়াতে এলে কোটারায়া মল, বারজিয়া কোটারায়া মল আসবেন এবং পেটালিং স্ট্রিট আসবেন, এখানে কম দামে সব পাবেন, অনেক রকম গিফট আইটেম, সোভিনিয়ার এক্সেট্রা। তো এখন আমরা হোটেলের পথে, আমরা আমাদের লাগেজ নিয়ে রওনা দেবো। আমাদের খাওয়াও হয়ে গেছে কুয়ালালামপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখানে ভিডিওটা শেষ করছি না, আমরা দেখাবো কিভাবে আমরা এয়ারপোর্ট গেলাম, কুয়ালালামপুর এয়ারপোর্ট সম্বন্ধে কিছু বলবো, সঙ্গে থাকুন। আমরা একেবারে এয়ারপোর্টে নেমে ভিডিওটা এন্ড করব। আর
কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা যাব কেএল সেন্ট্রাল থেকে KLIA এক্সপ্রেস ধরে, যেটা করে আমরা ভেবেছিলাম আমাদের হোটেলে আমরা আসব, কিন্তু তখন আসতে পারিনি, মানে আসিনি ইনফ্যাক্ট, কারণ কার্ডে পেমেন্ট চাইছিল, কিন্তু আমরা ভাবছিলাম যে ক্যাশে তখন, কিন্তু অনেক জায়গায় দেখলাম যে কার্ড ছাড়া হচ্ছে না। তো যাই হোক, আমরা তখন গ্র্যাবে এসেছিলাম, কিন্তু গ্র্যাবে আসলে কি হয়, টাকাটা কম পড়ে কিন্তু অনেক জ্যাম হয়। আর আমাদের যথারীতি ওই আসবার সময় যেরকম ছিল, সিট বুকিং কিন্তু ছিল না, মানে সিট বুকটা প্রি বুক আমরা করিনি। আর সিট যেহেতু প্রি বুক করিনি, তো তাই জন্য আমাদের রিকোয়েস্ট করে করতে হবে। তাই এমনি ইন্টারন্যাশনালে বলে 4 ঘন্টা আগে যেতে, আমরা 5 ঘন্টা আগে যাব, কিন্তু যাতে আমরা সিটটা পাই ঠিক মতো। আর সেই জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্যই আমরা KLIA এক্সপ্রেস করে নেবো, কার্ড দিয়েই কাটবো। সেই জার্নিটা দারুণ হবে, যেটা আমরা গ্র্যাবেতে এসছি 1.5-2 ঘন্টায়, মানে এয়ারপোর্ট থেকে মসজিদ জামেক, সেটা আপনারা দেখবেন আমরা কীভাবে আধ ঘন্টায় পৌঁছে যাব। মানে 28 মিনিট লাগে KLIA এক্সপ্রেসে, KL সেন্ট্রাল থেকে। KL সেন্ট্রাল পৌঁছতে যতক্ষণ, তো সেই জার্নিটাও থাকবে। তো কেনাকাটির পর হোটেল থেকে অবশেষে ব্যাগ নিয়ে আমরা চলে এসেছি KL সেন্ট্রালে। তো যারা যারা এয়ারপোর্টে যাবেন, কুয়ালালামপুর এয়ারপোর্টে, তাদের কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে KL সেন্ট্রাল থেকে আপনারা যদি KLIA এক্সপ্রেস ধরে নেন। এটা কিন্তু কার্ডে পেমেন্ট করতে হবে, ক্যাশে নয়। জানি না এখানে কি ব্যবস্থা আছে, আমরা যেটা করব আপনাদের বলবো। আর এটাই কিন্তু মাত্র 28 মিনিটে KL সেন্ট্রাল থেকে আপনারা পৌঁছে যাবেন কুয়ালালামপুর এয়ারপোর্টে। তো রাস্তায় অনেক জ্যাম হয়, আমরা আসবার সময় আগেই দেখেছি। আর আরেকটাও ব্যাপার হচ্ছে, আমরা এসছি গ্র্যাবে, যাওয়াটা আপনাদের অবশ্যই KLIA এক্সপ্রেসের অভিজ্ঞতা দেবো কেমন কি হয়, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো চলুন টিকিটটা কেটে নিই, একেবারে কেটে নিয়ে কথা বলছি। আমরা কিন্তু টিকিট কেটে নিলাম। এখানে আমাদের হচ্ছে টার্মিনাল 1-এ মালয়েশিয়া এয়ারলাইন্স, আর এটার টিকিট প্রাইস নিল পার হেড 55 রিঙ্গিত করে, একটু কস্টলি, মানে টোটাল আমাদের লাগলো কিন্তু 110 রিঙ্গিত। এবারে 110-এর সঙ্গে আপনারা যদি 22 গুণ করেন তাহলে বুঝতে পারবেন কত লাগলো। বাট অনেকই তাড়াতাড়ি পৌঁছাবো, ট্রেনে উঠে আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে KLIA এক্সপ্রেসের প্ল্যাটফর্ম, এখান থেকেই ট্রেনটা আসবে। আমাদের এই টিকিটটা কিন্তু ভ্যালিড দেখাচ্ছে আজকে থেকে কাল পরশু অবধি, না সরি পরশু না, 1 মার্চ অবধি। এই টিকিটটা ভ্যালিড দেখাচ্ছে 1 মার্চ অবধি, তো অনেক দিনই ভ্যালিড। আর এসেও গেছে আমাদের ট্রেন বলতে বলতে। ট্রেনটা একদম রাইট টাইমেই চলে এসছে, 3:20 ছাড়বে। এখনও 3:20 বাজেনি, 3:15 বেজেছে সবে। আর দেখুন এখানে সুন্দর এরকম সিট আছে, ব্যাগ রাখার জায়গা আছে। আর আপনাদেরকে একবার দেখাই, এখানে কিন্তু এইরকমও ব্যাগ রাখার জায়গা আছে, এরকম সুন্দর ব্যাগ রাখার জায়গা আছে। সব থেকে বড় কথা দেখো শ্রেয়া, এখানে যে ব্যাগ রাখার আলাদা এরকম জায়গা আছে, সেটা কিন্তু খুব সুবিধা, সেটা খুব সুবিধাজনক। এবং এই যে ওপরেও ব্যাগ রাখার সুন্দর জায়গা, এটা খুব সুবিধাজনক। আমার ব্যাগটা কিন্তু আমি ফাঁকতালে উপরে তুলে দিয়েছি। হ্যাঁ, শ্রেয়া হাতছাড়া করবে না। এই যে আমার ব্যাগটা পিছনে রেখেছি, নীলটা দেখতে পাচ্ছেন, আর ওর ব্যাগ দেখুন উপরে, ওই যে পিঙ্কটা উঁকি মারছে, ও কিছুতেই হাতছাড়া করবে না। এখানে বসে পড়লো নিজের ব্যাগ নিয়ে, বলছে আমার তুলতে হবে না আমার ব্যাগ। কি অবস্থা! আমরা প্রায় আধ ঘন্টায় কিন্তু পৌঁছে গেলাম। 3:20 ট্রেন ছেড়েছিল, এখন বাজে 4:10, পাক্কা আধ ঘন্টা এয়ারপোর্ট। KLIA এক্সপ্রেসের টিকিট কাটার পর আপনাদের টিকিটটা কিন্তু অপশান দেবে মেলে পাঠানোর। আমরা মেল দিয়ে দিয়েছিলাম, তাই মেল থেকে খুব সহজেই টিকিটটা পেয়ে গিয়ে স্ক্যান করিয়ে চলে এলাম। এরপরে কিন্তু KLIA এক্সপ্রেসে আসার পর আপনাদের লেভেল 5-এ যেতে হবে। এই লিফটে এখন উঠে পড়েছি, লিফটে করে কিন্তু আপনাদের চলে যেতে হবে ডিপারচারে, 5 নাম্বার, মানে 5, লেভেল 5। লেভেল 5-এ আসার পর এরম কিছু দৃশ্য দেখতে পাবেন, মানে প্রচুর বড় এয়ারপোর্ট। মানে এই সব জায়গায় আমাদের কলকাতা এয়ারপোর্ট কিছুই না, তাই তো শ্রেয়া? কিছুই না। আর এখানে এই যে এরকম স্ক্রিন দেওয়া আছে, একদিকে ডোমেস্টিক ডিপারচার দেখাবে, একদিকে ইন্টারন্যাশনাল ডিপারচার দেখাবে। আমাদের ফ্লাইট হচ্ছে 21:35, অর্থাৎ 9:35। এখানে এখনও স্ক্রিনে দেয়নি কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ডিপারচার। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে MH184, কুয়ালালামপুর টু কলকাতা এয়ারপোর্ট। আমরা এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে, যার IATA কোড হচ্ছে KLIA। এখানে দুটো টার্মিনাল আছে, KLIA 1 এবং KLIA 2। KLIA 1-এ আমরা আছি। এখান থেকে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্স সহ বিভিন্ন যে সমস্ত বড় বড় ইন্টারন্যাশনাল
এয়ারলাইন্সগুলো আছে সেইগুলোরই ফ্লাইট ছাড়া হয়, এবং KLI-2 থেকে কিন্তু এয়ার এশিয়া, স্কুট এই ধরনের এয়ারলাইন্সগুলো কিন্তু ছাড়া হয়। আমরা প্রথমবার ইন্টারন্যাশনাল মানে ভারতের বাইরে, দেশের বাইরে কোনো এয়ারপোর্টে এলাম, এবং এত বড় এয়ারপোর্ট মানে আমাদের দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে গেছিলো। তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, কী করব। তারপর আস্তে আস্তে মোটামুটি প্রসিডিউরসগুলো একই। আমাদের কলকাতা এয়ারপোর্ট কিন্তু কিছুই না এই এয়ারপোর্টগুলোর কাছে। আমাদের সব কিছু হয়ে গেল, মানে ইমিগ্রেশনও হয়ে গেছে, ব্যাগ দেওয়াও হয়ে গেছে। আমাদের কিন্তু ব্যাগে হয়েছে, দুটো ব্যাগ ছিল, একটা নতুন ব্যাগ কিনেছি শ্রেয়ার জন্য, শ্রেয়া কিনেছে, আপনাদের দেখিয়েছি। তো আমাদের লাগলো, আমাদের হলো আর কি, একটা ব্যাগ 10 আর একটা ব্যাগও ওই 9 পয়েন্ট সামথিং, মোটামুটি আমাদের 20 করে মানে ইয়ে ছিল পার হেড, 20 করে আমরা নিতে পারি, 20 কেজি করে। তো ওর একজনের মধ্যেই হয়ে গেছে, 40 কেজি আর লাগেনি। যাই হোক, তারপর ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনের লোকটা কেমন একটা ছিল, তাই না শ্রেয়া? হ্যাঁ, মানে আমরা দুজন গেছি একসঙ্গে, যেহেতু এর আগে তো আমরা ইমিগ্রেশন করেছি একসঙ্গেই, কলকাতা এয়ারপোর্টেও করেছি, এখানেও করেছি। যখন এসছি বলে 1 by 1, ঠিক আছে, ওকে আবার পিছিয়ে দিল। তারপর আমি করলাম, তারপর ওকে করলাম, আমাকে তাকাতে বললো, ক্যামেরার দিকে তাকালাম, কোনো কিছু আর বলেনি, চলে গেলাম। ওকে গিয়েছে, হয়ে গেছে, আর তাকাতে বলেনি, ওকে ডান। এখন আমরা যাই হোক গেটের দিকে যাচ্ছি, আমাদের H8 গেট করেছে। আর রানওয়েটা দেখুন, দারুণ রানওয়ে। তবে একটাই কি, কলকাতা এয়ারপোর্টে রানওয়ের কাছে যেমন বসা যায়, আর মুম্বাইতেও দেখলাম ওরকম হয়নি, এখানেও দেখলাম কিন্তু কাছাকাছি বসা যায় না। কিন্তু রানওয়েটা দারুণ, প্রচুর ইন্টারন্যাশনাল ট্রিপ হয় এখান থেকে, মানে বিশাল বড় এয়ারপোর্ট। এখান থেকে কিন্তু যেমনি নিউজিল্যান্ড অকল্যান্ড যাওয়ার ফ্লাইট আছে, অস্ট্রেলিয়া মেলবোর্ন, পার্থ, সব কিছু, মানে সৌদি আরব, মানে সব জায়গারই ফ্লাইট কিন্তু আছে। শ্রেয়া, তোমার তো কলকাতা এয়ারপোর্টেরও এক্সপিরিয়েন্স হয়েছে, এবার মালয়েশিয়া এয়ারপোর্টের কি এক্সপিরিয়েন্স, মানে কুয়ালালামপুর এয়ারপোর্টের, মানে আমরা যা দেখলাম, একটু বলো কী দেখলাম, মানে লেট করে কি হলো না হলো। আচ্ছা, প্রথমে বলি, আমরা তো এলাম, আসার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম। যেমন ধরুন কলকাতা এয়ারপোর্টে যখন আমরা যাওয়ার পর ইনস্ট্যান্ট আমরা গিয়ে ধরুন আমাদের যে কোনো কিছু 3 ঘন্টার থেকে 4 ঘন্টা আগে শুরু হয়ে যায়, ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা আগে স্টার্ট হয়ে যায়। এখানে কিন্তু 4 ঘন্টা আগে ইয়েটা হয়েছে, মানে ব্যাগ জমা দেওয়া, মানে সেইটা হয়ে গেছে, কিন্তু তারপরে যে প্রসিডিওর, মানে আমরা কী করি, সিকিউরিটি চেক বলুন বা বোর্ডিং বলুন, আমরা ইনস্ট্যান্ট কী করে গিয়ে যেই ব্যাগটা জমা পড়লো আমরা দিয়ে দিই, ইনস্ট্যান্ট করে ফেলেছি, সিকিউরিটি চেক বলুন বা যা হোক। কিন্তু প্রথম কথা, সিকিউরিটি চেকে তো লম্বা লাইন, প্রচুর লাইন পড়লো। আর দ্বিতীয় হচ্ছে বোর্ডিংয়ে, এই সবে বোর্ডিং হলো, এখন বাজে হচ্ছে আপনার, আমি বলছি 9:40, আমাদের ফ্লাইট কিন্তু ছাড়ার কথা ছিল 9:35, কিন্তু এখনও পর্যন্ত ছাড়েনি। এখানে আসার পর দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা ফ্লাইটই ডিলে। তো আমরা তো বোর্ড করে গেছি, এখনও ছাড়েনি, মানে একটু ডিলে করছে। তো দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। আমাদের খাওয়া দাওয়া কিন্তু একই আছে, সেম খাওয়া দাওয়া। তো আমরা এমনিতেও খুব টায়ার্ড আর খুব খিদেও পেয়েছি, তো দেখা যাক কখন কী দেয়। আমরা পৌঁছাবো হচ্ছে কলকাতার টাইমে 11:35 নাগাদ পৌঁছাবো, আর কুয়ালালামপুরে কিন্তু তখন প্রায় 2টো বেজে যাবে। তো আমরা একদম নেমে, কলকাতা এয়ারপোর্টে নেমে ভিডিওটা এন্ড করব, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, আরেকটা ক্লিপস আমাকে নিতেই হচ্ছে, ভেবেছিলাম একেবারে এয়ারপোর্টে গিয়ে কথা বলবো, কিন্তু এবারেও আমরা সেম যথারীতি খাবার নিয়েছি, একটা ভেজ একটা নন ভেজ, কিন্তু এবারে কিন্তু মেনু আলাদা, তাই তো শ্রেয়া? এবারে হচ্ছে দেখুন, এইটা হচ্ছে নন ভেজ, সরি এটা হচ্ছে ভেজ, এখানে এইটা সেম দিয়েছে, এটা হচ্ছে একটা কি পোলাও টাইপের দিয়েছে, পোলাও, এটা ডাল, এটা বিট গাজর দিয়ে সব কিছু দিয়ে তরকারি। এটা ডেজার্টটাও কিন্তু আলাদা দিয়েছে। আর এবারে দই দেয়নি, এবারে আমরা নিয়ে নিয়েছি একটা অ্যাপেল জুস আর স্প্রাইট, যেরকম ছিল সেরকমই নিয়েছি, জলের বোতল দিয়েছে। আর নন ভেজে কিন্তু একটু চিকেনের একটা কি দিয়েছে, কড়াইশুঁটি দিয়ে, এটা বেগুন দিয়ে একটা দিয়েছে, আর সেম পরোটা দিয়েছে, পিনাটস দিয়েছে, সেম আছে।
তো আমরা এয়ারপোর্টে নেমে পড়েছি, পৌঁছে গেছি। ফ্লাইটে অনেক হচ্ছিল বলো, টার্বুলেন্স। বাবা সাংঘাতিক অবস্থা আজকে, মানে যে পরিমাণ টার্বুলেন্স হয়েছে মনে হচ্ছে শেষ। হ্যাঁ, যাই হোক আমরা ভালোভাবে পৌঁছে গেছি, সেফলি ল্যান্ড করে গেছি। আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও কোনো নেক্সট পর্বে, নেক্সট কোনো ট্রাভেলের গল্পে। আর আমি যেটা সবসময় বলি, সবাই ভালো থাকুন, ঘুরতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বাকি সবাইকে ছড়িয়ে দিন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়া ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলি আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।